তো লেকচার 7 এ আমরা লজিস্টিক রিগ্রেশন আলাপ করতেছি। লজিস্টিক রিগ্রেশন কি? আমরা লেকচার 6 পর্যন্ত দেখছি লিনিয়ার রিগ্রেশন এবং নন লিনিয়ার রিগ্রেশন আমরা কভার করছি। নন লিনিয়ার রিগ্রেশনটা ছিল হচ্ছে গিয়ে পলিনোমিয়াল রিগ্রেশন নাকি? আমরা পলিনোমিয়াল নিয়েও তো আলাপ করছি না? হ্যাঁ, পলিনোমিয়াল রিগ্রেশন যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল, এগুলো আলাপ করলাম না লাস্ট ক্লাস? জি স্যার। ওকে, তো আমাদের যে লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক নন লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমরা যদি ক্লাসিফিকেশনে কাজ করতে চাই তাইলে there are some প্রবলেম অ্যারাইজ। এই ইস্যুগুলো আমরা প্রথমে অ্যাড্রেস করার চেষ্টা করব এবং কেন আমরা লজিস্টিক রিগ্রেশন চুজ করলাম ক্লাসিফিকেশনের জন্য, তখন আমরা এটা জাস্টিফাই করার চেষ্টা করব। ওকে, প্রথমে আমাদের ক্লাসিফিকেশনের টাস্কটা কি? ক্লাসিফিকেশনের টাস্ক হচ্ছে কি, আমরা যে কোনো প্রবলেমকে পাওয়ার পরে এটাকে যে ক্লাসে ডিভাইড করা। লাইক ধরো ইমেইলের মধ্যে স্পাম ইমেইল, নট স্পাম ইমেইল, এই দুইটা ক্লাসে ডিভাইড করতে চাচ্ছি ইমেইলকে। এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। হোয়াট ইজ অনলাইন ট্রানজাকশনস হইছে এটা ফ্রডুলেন্ট হলো কিনা, এখানে ফ্রডুলেন্ট ইয়েস অর নো। টিউমার সাইজ দেখে এটা বলা, এটা কি ম্যালিগন্যান্ট টিউমার ও বিনাইন, মানে ক্যান্সার টিউমার অর নট। তো এগুলো উপরের তিনটা এক্সাম্পলই দেখো, এটা বাইনারি ক্লাসিফিকেশনের এক্সাম্পল। এটা ক্লাস ইনভলভ হয় ইয়েস অর নো, নেগেটিভ ক্লাস, পজিটিভ ক্লাস, যেভাবে বলতে চাও। আমরা চাইলে ক্লাসিফিকেশন আরো অনেক ক্লাসে করতে পারি। লাইক ধর আমি 4টা ক্লাস নিয়ে ক্লাসিফিকেশন করলাম, 0 1 2 3 এরকম করে 4টা ক্লাসে। তবে সবচেয়ে একদম আমরা যদি সিম্পলেস্ট ক্লাসিফিকেশন চিন্তা করি তাহলে বাইনারি ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যদি বলি যে সিম্পলেস্ট ক্লাসিফিকেশন হচ্ছে গিয়ে যেটা লিনিয়ারলি সেপারেবল প্রবলেমের ক্লাসিফিকেশন, যেটা লাইক ধরো আমার if there are some group of datas like এরকম, এটাকে যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে সেপারেট করি, সে লিনিয়ার ক্লাসিফিকেশন পাবো। ওকে, আমরা প্রথমে দেখি যে লিনিয়ার ক্লাসিফিকেশন প্রবলেমকে আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে অ্যাড্রেস করতে পারি কিনা। ধরো আমার ম্যালিগন্যান্ট এন্ড বিনাইন যে টিউমার সাইজ এদিকে বাড়তেছে। যত টিউমার এর সাইজটা বড় হচ্ছে তত ম্যালিগন্যান্ট হওয়ার পসিবিলিটি বাড়তেছে। আমরা ধরে নিলাম আমরা এটাকে লিনিয়ার রিগ্রেশন দিয়ে ক্লাসিফাই করতেছি। ধরো এরকম একটা লিনিয়ার রিগ্রেশন মানে তো আমরা কার্ভ ফিট করতেছি এগেইনস্ট দ্য ডাটা। আমরা এরকম একটা কার্ভ ফিট করলাম, মানে লাইন ফিট করলাম, স্ট্রেট লাইন ফিট করলাম ডাটা এগেইনস্টে, এবং আমরা লাকিলি মেবি উই ফাইন্ড এ সেপারেশন পয়েন্ট এখানে 0.5, যেটা দিয়ে দুই গ্রুপকে সেপারেট করা যাচ্ছে 0.5 এসে। হ্যাঁ, তো এটা এই ধরনের
সেপারেশন পয়েন্ট পাওয়া, লাকিলি কেন বললাম যে লাকিলি উই উইল গেট দিস টাইপ অফ পয়েন্টস, কারণ কি এইটা বলার পিছনে রিজন হচ্ছে গিয়ে আমরা পরে এক্সাম্পল দেখে তা বুঝতে পারবো। ধরো আমার আরেকটা এক্সাম্পল সেটে আরেকটা ডাটা যেটা হচ্ছে গিয়ে আরো হায়ার সাইজ অফ টিউমার, তো অবশ্যই এটা ম্যালিগন্যান্ট। তাইলে এই ডাটাটাকেও যদি আমি কনসিডার করতে চাই, আমি লিনিয়ার রিগ্রেশন দিয়ে কার্ভ ফিট করতে চাইলে তাহলে আমাকে সামথিং এরকম কিছু লাইন টানতে হবে। মানে এটা স্টেট লাইন অবশ্যই, আঁকা বাঁকা হয়ে গেল। তো এখন দেখো আমার লাইন কি 0.5 আছে নাকি এটা 0.3 বা সামহার চলে আসলো। আহ, 0.3 বা সামহার এখানে চলে আসবে। আচ্ছা, এটা দিয়ে কি মিন করতেছে আসলে? আম, ধরো 0.5 এ যদি ভাগ করি তাইলে এটা একটা জিনিস মিন করতেছে যে 0.5 এর উপরে যেগুলো এগুলো হচ্ছে গিয়ে পজিটিভ, মানে পজিটিভ হওয়ার চান্স কত, আপনি যদি বলো 0.5 0.7, হ্যাঁ 0.7 যদি আমি বলি পজিটিভ হওয়ার চান্স, মানে পজিটিভ বা ম্যালিগনেন্ট হওয়ার চান্স মানে কি, তাহলে 75% চান্স হচ্ছে গিয়ে তার ক্যান্সার টিউমার হিসেবে কনসিডার করার। whereas আমি যদি বলি 0.3, এখানে তাইলে তার এটা নেগেটিভ এর দিকে যাচ্ছে, নেগেটিভ ক্লাসের দিকে যাচ্ছে, যে ম্যালিগন্যান্ট না হওয়ার পসিবিলিটি হচ্ছে গিয়ে 0.3% বা 30%। হ্যাঁ, তাহলে 70% চান্স হচ্ছে গিয়ে পজিটিভ হওয়ার চান্স, আর না হওয়ার চান্স হচ্ছে গিয়ে 30%। এন্ড দুইটার মধ্যে একটা মানে এইটা দিয়ে বোঝাচ্ছে যে আসলে এটা নেগেটিভ, আর এই পার্টটা দিয়ে বোঝাচ্ছে এটা পজিটিভ। whereas আমি যদি 0.3 তে যদি আমার সেপারেশন করি তাইলে দেখো 0.3 উপরে যে কোনো জিনিসকে আমি নেগেটিভ যে পজিটিভ বলতেছি, আর 0.3 নিচে তাহলে আমার পার্সেন্টেজের এর প্রবাবিলিটির যে আমরা থ্রেশহোল্ডটা আমরা নিচে নামায় দিচ্ছি, প্রবাবিলিটি থ্রেশহোল্ডে বলতেছি যে 31% যদি চান্স থাকে তাইলেই সে পজিটিভ, আর 30% বা 30%-এর নিচে হইলে নেগেটিভ। মানে কি কোন জিনিস পজিটিভ হওয়ার চান্স 30-র উপরে গেলেই পজিটিভ বলে দিচ্ছি, এটা আসলে আমরা যে কোনো রিয়েল লাইফ যে কোনো ইভেন্ট বা অকারেন্স সবগুলাকে আমরা প্রবাবিলিটিতে আমরা বলি কি চান্সেস বেশি হাই মানে কি অবশ্যই 50%-এর উপরে হবে, আর চান্সেস লো মানে 50%-এর নিচে। আশা করি এটা বোঝা গেছে নাকি? আহ, তো ওই হিসেবে আসলে দেখা যাচ্ছে যে আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে যদি এইটাকে অ্যাড্রেস করতে চাই তাইলে আমার আর এইটা খুব ভালো সলিউশন দিচ্ছে না। এক এক সময় এক একটা পয়েন্টে সে মানে ডাটার উপরে বেস করে সে সেপারেশন পয়েন্ট টানতেছে।
আসলে আমাদের আমরা কি ধরনের ক্লাসিফিকেশনে কি ধরনের আউটপুট পাইতে চাই? ক্লাসিফিকেশনে আমরা আউটপুট পাইতে চাই 0 থেকে 1 এর মধ্যে পার্সেন্টেজে, যে তার পজিটিভ হওয়ার চান্স, তার নেগেটিভ হওয়ার চান্স। সেজন্য আমরা লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করব। লজিস্টিক রিগ্রেশন আমাকে হেল্প করবে সব সময় হাইপোথিসিসটাকে 0 থেকে 1 এর মধ্যে রাখতে। তাইলে আমরা যে লজিস্টিক রিগ্রেশন যে হাইপোথিসিস ব্যবহার করব, এটা অবশ্যই লিনিয়ার রিগ্রেশন বা নন লিনিয়ার রিগ্রেশনের যে হাইপোথিসিস ব্যবহার করছি এর থেকে চেঞ্জ আছে, ডিফারেন্ট। কারণ কি আমরা ক্লাসিফিকেশনে আমরা ক্লাস 0 বা ক্লাস 1 আমরা দুইটার মধ্যে নিতে চাচ্ছি। লজিস্টিক রিগ্রেশনে আমরা যে হাইপোথিসিস ফাংশন ব্যবহার করব, এটাকে আমরা বলতে পারি যে সিগময়েড ফাংশন বা লজিস্টিক ফাংশন। এইটা আমরা যখন আমরা সিম্পল পারসেপ্ট্রন দেখছিলাম এআই তে, তখন আমরা এই সিগময়েড ফাংশন বা লজিস্টিক ফাংশনের কথা বলছিলাম। সিগময়েড ফাংশন বা লজিস্টিক ফাংশনের নেচারটা কিরকম, যে আমি যদি বলি যে 1 বাই সিগময়েড ফাংশন বা লজিস্টিক ফাংশন হচ্ছে 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এই জেডটা যদি পজিটিভ হয়, পজিটিভ নাম্বার হয়, তাহলে এটা অবশ্যই 0.5, পজিটিভ নাম্বার হলে এটা অবশ্যই 0.5 এর উপরে টেন্স টু 1। আর এই জেডটা যদি নেগেটিভ হয়, এটা 0.5 এর নিচে টেন্স টু 0। তাইলে দেখো জেড এর নেচারের উপরে সে 0.5 এ একটা সেপারেশন লাইন টানতেছে, এবং আমরা কি করব যে এই জেড এর বদলে আমরা বসায় দেব এখানে থিটা ট্রান্সপোজ এক্স, যেটা আমার লিনিয়ার রিগ্রেশনের হাইপোথিসিস ছিল বা নন লিনিয়ার রিগ্রেশনের হাইপোথিসিস ছিল। এই থিটা ট্রান্সপোজ এক্স আমরা যদি সিগময়েড ফাংশনের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমরা নেচারটা 0.5 এর উপরে পাবো যদি এই থিটা ট্রান্সপোজ এক্স আমার কোনো পজিটিভ নাম্বার হয়। আর থিটা ট্রান্সপোজ এক্স যদি নেগেটিভ নাম্বার হয়, তাহলে এটা 0.5 এর নিচে 0-র দিকে নিয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে আমরা নরমালি আমরা যে কোনো হাইপোথিসিসের ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন কিরকম করি, ইন্টারপ্রিটেশন যে কোনো হাইপোথিসিসের আউটপুটকে আমরা কিভাবে ইন্টারপ্রিটেশন করি, ধরি আমরা একটা প্রবাবিলিটি দ্যাট y equal to 1 অন আউট ইনপুট x এর ক্ষেত্রে y equal to 1 আসলো, যেটা হাইপোথিসিসে আসলো 0.7। মানে এটা বলতেছে যে টেল দ্য পেশেন্ট tell patient that 70% chance of tumor being malignant। তাহলে বিনাইন হওয়ার চান্স হচ্ছে গিয়ে 30%, মানে চান্স কম। ম্যালিগন্যান্ট হলে এটা টিউমার, ক্যান্সার টিউমার হওয়ার পজিটিভ দিকে আছে। হ্যাঁ, তাহলে এইখানে এটাই আসলে আমরা দেখতেছি যে যদি আমরা এক পার্টকে বলি y equal to 1 কে যদি বলি যে তার চান্স হচ্ছে গিয়ে 0.7, হ্যাঁ, তাহলে y equal to 0 কে আমরা বলবো যে তার চান্স হচ্ছে গিয়ে 0.3। একটা ক্লাস যদি 0.7 হয়, আরেকটা ক্লাস অবশ্যই 0.3, কারণ টোটাল হবে 1। আমরা জানি প্রবাবিলিটিতে টোটাল হবে 1, টোটাল মিলে 1। তাহলে আমার প্রবাবিলিটি রাইট ও রং কিনা এটা বুঝতে পারবো যদি এটার টোটাল যদি 1 না হয়, তাহলে আমরা বলবো যে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশনে প্রবলেম আছে।
তাহলে এক ক্লাসে যদি 70% থাকে তাহলে অবশ্যই আরেক ক্লাসে 30% চান্স চলে আসে। এখন আসি আমরা লজিস্টিক রিগ্রেশনে, যেটা আমরা বললাম যে জেড এর নেচার, জেড পজিটিভ হলে সে 0.5 এর উপরে টেন্স টু 0 দিকে নিয়ে যায়, জেড 0.5 এর উপরে টেন্স টু 1 এর দিকে নিয়ে যায়। আর জেড যদি নেগেটিভ নাম্বার হয়, জেড মানে এখানে থিটা ট্রান্সপোজ এক্স যদি নেগেটিভ নাম্বার হয় এটা, তখন 0 দিকে নিয়ে যাবে। এখন আসি আমরা একটা ক্লাসিফিকেশন অন প্রবলেমকে অ্যাড্রেস করতে যাচ্ছি। এখন এখানে এই দুইটা ক্লাসকে আমরা যদি সেপারেট করতে যাই, ধরো আমরা এই থ্রি থ্রি মধ্যে একটা সেপারেশন লাইন টানতে পারি। এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, যে 3 আর 3 মধ্যে যে সেপারেশন লাইন আছে, এটা দিয়ে বোঝাচ্ছি যে অবশ্যই x1 প্লাস x2 greater than equal to 3 to মার্ক, মানে আমরা যদি এটাকে y equal to 1 ধরি, এই ক্লাসকে আমরা যদি এটাকে সেপারেট করতে চাই, তাহলে এই সেপারেট করার জন্য অবশ্যই x1 প্লাস x2 greater than 3 হইতে হবে। এই পার্টটা হচ্ছে গিয়ে অবশ্যই সে যদি x1 প্লাস x2 যদি লেস দেন 3 হয়, তাহলে এইটাকে আমরা এই ক্লাস হিসেবে ধরব, y equal to 0 ক্লাস হিসেবে ধরব। তাহলে x প্লাস x2 x1 প্লাস x2 গ্রেটার দেন 3 ইকুয়াল টু 3, এটা কখন সম্ভব? আমরা যদি ইকুয়েশনটাকে মানে এইভাবে একটা লাইন চিন্তা করি, গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে এটা -3 প্লাস x1 প্লাস x2। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এইটা তো আমার থিটা 0, এখানে 1 হচ্ছে কি আমার x1 এর সাথে 1 মাল্টিপ্লাই হচ্ছে থিটা 1, আর এইখানে 1 মাল্টিপ্লাই হচ্ছে থিটা 2। তাহলে আমার থিটার ম্যাট্রিক্সটা হচ্ছে কি -3 1 1, এবং আমরা যদি থিটা ট্রান্সপোজ এক্স করি, থিটা ট্রান্সপোজ এক্স করলে আসলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, যেটা এরকম একটা স্ট্রেট লাইন, যেটাকে আমরা বলতেছি আমার ডিসিশন বাউন্ডারি ফর দিস লজিস্টিক রিগ্রেশন প্রবলেম। এখানে কোনো জিনিস বোঝার আছে বলো? যদি মনে করো যে না বুঝো তাহলে একটু বলো। জি স্যার, কিন্তু আমি স্যার এখানে দেখতেছি আমাদের যে লিনিয়ার ইয়েটা পড়ছিলাম স্যার, লিনিয়ার লিনিয়ার রিগ্রেশন। রিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ওইটাতে স্যার আমরা কি একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা মানে দুই পাশে মানে দুইটা আউট মানে ইনপুট গুলো আলাদা করতে পারতেছি, এখান থেকে আমরা ডিসিশন নিচ্ছি। লজিস্টিক তো স্যার প্রায় সিমিলারই তো স্যার, না পজিটিভ না নেগেটিভ। না, লিনিয়ার রিগ্রেশনে আমরা তো আমাদের টার্গেট তো আসলে সেপারেশন ছিল না, আমাদের টার্গেট ছিল ফিট করা। ওইখানে ফিট করে। আমরা ডাটার সাথে এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে ডাটার সাথে ফিট করার চেষ্টা করছি।
বুঝতে পারছি। আর এখানে আসলে আমরা স্ট্রেট লাইন দিয়ে দুই ধরনের ডাটাকে সেপারেশন করতেছি। জি স্যার। ক্লিয়ার স্যার আমি। বুঝতে পারছি। তো এখানে প্রবলেমটা সেজন্য ডিফারেন্ট না? আমরা এখানে সেপারেশন প্রবলেম হিসেবে চিন্তা করতেছি। আগে আগে আমরা আহ, যেখানে এটাকে কার্ভ ফিটিং প্রবলেম বা লাইন ফিটিং প্রবলেম হিসেবে চিন্তা করছিলাম। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। ওকে, সো আমরা দেখলাম যে ডিসিশন বাউন্ডারি এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা আঁকতেছি। ওকে, এখন সবসময় তো আসলে স্ট্রেট লাইন দিয়ে আমরা ডিসিশন বাউন্ডারি না আঁকতে পারি। এটা এটা সবসময় সব কেসে পসিবল না। লাইক ধরো এইটা আমার ডিসিশন বাউন্ডারি, এখানে স্ট্রেট লাইন দিয়ে আমি দুইটা ক্লাসকে আলাদা আলাদা বোঝাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমার যদি দেখো যে এরকম ডিসিশন বাউন্ডারি আঁকার দরকার পড়ে, যে সার্কুলার, তখন আমরা সার্কুলার সার্কুলার ইকুয়েশনের চিন্তা করবো। সার্কুলার ইকুয়েশন চিন্তা করবো। আগে স্ট্রেট লাইনের ইকুয়েশন চিন্তা ছিল, আগে এখন সার্কুলার ইকুয়েশন। সার্কুলার ইকুয়েশন চিন্তা করলে আমরা কি করতে পারি, আমরা আমার হাইপোথিসিস ফাংশনটাকে আমরা আহ, এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে চিন্তা করলাম। সার্কুলার ইকুয়েশন হিসেবে চিন্তা করার জন্য, হ্যাঁ, যে এইটাকে এটা 0 আর এটাকে 1 1 ধরে, -1 ধরে, এটা একটা সার্কুলার ইকুয়েশন, যেটা আসলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে কি -1 প্লাস x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এটা 0। এটা একটা সার্কুলার ইকুয়েশন। এটা দিয়ে আমরা ডিসিশন বাউন্ডারিটা আঁকতেছি, একটা সার্কুলার ডিসিশন বাউন্ডারি আঁকতেছি। আমরা যে সবসময় এরকম সার্কুলার ডিসিশন বাউন্ডারি একে সলিউশন করতে পারবো তা সবসময় না। আমাদের হয়তো পলিনোমিয়াল ও আঁকতে হতে পারে। হ্যাঁ, এরকম একটা এক্লিপস আঁকলাম, হ্যাঁ, ওভেল শেপের এক্লিপস আঁকলাম, আহ, বা আমরা হয়তো আহ, দেখা যাচ্ছে যে হয়তো আরো ডিফারেন্ট টাইপ পলিনোমিয়াল আঁকার দরকার পড়তেছে। হ্যাঁ, হায়ার অর্ডার পলিনোমিয়াল আঁকার দরকার পড়তেছে, যেগুলোকে আমরা বলতেছি নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি। নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ফর দ্য লজিস্টিক রিগ্রেশন। লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ফর দ্য লজিস্টিক রিগ্রেশন দেখলাম, আর এগুলো নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ফর দ্য লজিস্টিক রিগ্রেশন। এখন আসি আমরা কস্ট ফাংশনে। আমরা বুঝলাম যে আমাদের লজিস্টিক রিগ্রেশন আমরা ডিফারেন্ট হাইপোথিসিস ব্যবহার করতেছি দেন দ্য লিনিয়ার রিগ্রেশন। তাহলে আমার হাইপোথিসিস ডিফারেন্ট ব্যবহার করলে কি আমরা আম, আমাদের ট্রেনিং করাতে পারবো, নাকি আর আমার কস্ট ফাংশনও চেঞ্জ করতে হবে? কারণ লজিস্টিক রিগ্রেশনে আমরা যে লিনিয়ার রিগ্রেশনে আমাদের কস্ট ফাংশন ছিল 1 বাই যেটা আমরা স্কোয়ার ফাংশন, স্কোয়ার রুট, রুট স্কোয়ার ফাংশন, বা আমরা সরি স্কোয়ার রুট ফাংশন, নাকি স্কোয়ার, সরি স্কোয়ার এরর ফাংশন বা স্কোয়ার এরর ফাংশন বা মিন স্কোয়ার এরর বা সাম স্কোয়ার এরর হিসেবে আমরা বলতেছিলাম। হ্যাঁ, তো ওইটাতে ছিল হচ্ছে গিয়ে 1/2m I ইকুয়াল টু 1 to m আমার হাইপোথিসিস
minus actual whole square. এটা ছিল আমার লিনিয়ার রিগ্রেশনের কস্ট ফাংশন। এই কস্ট ফাংশন কি আমরা লজিস্টিক রিগ্রেশনে ব্যবহার করতে পারবো কিনা আমরা একটু দেখি। এই কস্ট ফাংশন যদি আমরা লজিস্টিক রিগ্রেশনে কনসিডার করি তাইলে আমাদের কস্ট ফাংশনের শেপ যেটা দাঁড়াবে, কস্ট ফাংশনের শেপ এরকম আমরা নন কনভেক্স শেপ পাবো। নন কনভেক্স শেপ পাবো। এরকম নন কনভেক্স শেপ পাবো। নন কনভেক্স শেপ মানে হচ্ছে গিয়ে যে আমার সেভারেল লোকাল মিনিমা, এখানে লোকাল মিনিমা, এখানে লোকাল, গ্লোবাল মিনিমা একটা, কিন্তু অনেকগুলা লোকাল মিনিমা। whereas আমাদের আইডিয়াল কস্ট ফাংশন, আমরা কস্ট ফাংশনের এরর স্পেস আমরা বলবো যে কনভেক্স শেপ বা বোল শেপ। তো এইটা যদি করতে যাই তাহলে আমাদের এইটাকে মানে আমরা যেটা লিনিয়ার রিগ্রেশনে যে কস্ট ফাংশন ব্যবহার করতেছিলাম এইটা দিয়ে আমরা এরকম একটা কনভেক্স শেপ পাওয়ার পসিবিলিটি কম। আমরা সেজন্য লজিস্টিক রিগ্রেশনের জন্য কস্ট ফাংশনটা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি। কস্ট ফাংশনটা আমরা বলবো যে log of minus log of hypothesis if y equal to 1 and minus log of 1 minus hypothesis if if y equal to 0, y equal to 1 এর ক্ষেত্রে এইরকম শেপ পাবো। কারণ কি আমরা যদি মাইনাস লগ অফ জেড এর যদি দিয়ে করি মানে এটার যদি তোমার ফিগার ড্র করি বিভিন্ন ডাটা দিয়ে, তাহলে আমরা এইরকম একটা শেপ পাবো। এরকম এক সাইডে একটা এরকম ইউর অর্ধেক শেপ পাবো আর কি। whereas minus log of 1 minus z এর শেপ আমরা পাবো এইরকম। এই দুইটা মিলে আমরা আসলে তাহলে এইটা আমরা y equal to 0 এর জন্য পাবো। তাহলে এই দুইটা মিলে আমরা আসলে একটা কনভেক্স শেপ পেয়ে যাবো। যে কারণে আমার কস্ট ফাংশনটা একটু ডিফারেন্ট। কস্ট ফাংশনটা এটা আমরা বললাম যে মাইনাস লগ অফ 1 জেড এর জন্য আমরা এইরকম একটা শেপ পাবো। দুইটা মিলে আমরা একটা কনভেক্স শেপ পাচ্ছি। আসলে তাইলে আমার কস্ট ফাংশনটা টোটালি কিভাবে দাঁড়ালো, যদি আমরা এভাবে লিখি যে y equal y into y into minus log of hypothesis plus 1 1 minus y 1 minus y equal to
the 1 minus y into minus log of 1 minus the 1 minus hypothesis. এখন দেখো আমি যদি y equal to 1 ধরি, y equal to 1 ধরলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। y equal to 1 ধরলে শুধু মাইনাস লগ অফ হাইপোথিসিস এইটাকে কনসিডার করতেছি। আর y equal to 0 ধরলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, y equal to 0, আর এই পার্টটা তখন কনসিডার হচ্ছে, তাইলে তখন আমরা এই পার্টটা পাচ্ছি। এটা কি বোঝা গেছে? এখানে কোনো সমস্যা? বোঝা গেছে স্যার। ওকে, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি আজকে।